আমি অর্চিতা শীল। আমি ইগনোর রিজিওনাল সেন্টার কলকাতা থেকে আজকে বিপিএসসি 131 এর ইউনিট 8 জেন্ডার এবং রাজনীতি অর্থাৎ জেন্ডার অ্যান্ড পলিটিক্স এই বিষয় নিয়ে আলোচনা শুরু করছি। জেন্ডার ও রাজনীতি আজ এক বহু চর্চিত বিষয় হিসেবে বিবেচিত হয়ে থাকে। প্রথমে পাশ্চাত্য দেশে বা পাশ্চাত্যে যখন নারী আন্দোলন শুরু হয়েছিল, তার ঢেউ প্রথম দিকে পাশ্চাত্যে থাকলেও পরবর্তীকালে পৃথিবীর অন্যান্য দেশে তা ছড়িয়ে পড়ে। যুগ যুগ ধরে পুরুষতন্ত্রের অবহেলা, তাদের এক্সপ্লয়টেশন বা শোষণ, তাদের বঞ্চনা, অত্যাচার, অবিচারের শিকার সমগ্র মনুষ্য সমাজে প্রায় অর্ধেক মানুষকে দেখা গেছে স্বাধিকার লড়াইয়ে সামিল হতে সাহায্য করেছে এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে জেন্ডার এবং রাজনীতির চর্চা এক অপরিহার্য বিষয় হিসেবে বিবেচিত হয়ে থাকে। এই প্রসঙ্গে বলতে গিয়ে বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপিকা যশোধরা বাগচি একটি কথা বলেছিলেন। কি বলেছিলেন? বলেছিলেন যে while the loop of poverty is increasing, getting feminized, forces of masculinity, both frustrated and aggressive, have unleashed tremendous violence against women. অর্থাৎ একদিকে যেমন দারিদ্র্যের অর্থাৎ পভার্টি নারীকরণ ঘটেছে, অন্যদিকে তেমনি পুরুষতান্ত্রিক সমাজ, আসলে পৃথিবীর বেশিরভাগ সমাজই হচ্ছে আজও পেট্রিয়ার্কাল সোসাইটি, অর্থাৎ পুরুষতান্ত্রিকতা সেখানে লক্ষ্য করা যায়। সুতরাং সেই পুরুষতান্ত্রিক সমাজের পরবর্তীকালে হতাশা এবং আক্রোশের শিকার হিসাবে মহিলাদের বিরুদ্ধে কিন্তু ক্রমশ হিংসা বৃদ্ধি প্রাপ্ত হয়েছে। দেশের পিতৃতান্ত্রিক আর্থ সামাজিক বিন্যাসে যদি আমূল পরিবর্তন না ঘটানো যায় বা না করা যায়, তাহলে কিন্তু এই যে আমরা ওমেন এম্পায়ারমেন্ট বা নারীর ক্ষমতায়ন এই কথাগুলো বলে থাকি, এগুলো কিন্তু অসম্ভবের ব্যাপার হয়ে দাঁড়ায়। কিন্তু আর্থ সামাজিক ব্যবস্থা অর্থাৎ ইকোনমিক সোশিওলজিক্যাল সিস্টেম এবং তার যে চেঞ্জেস, তার যে পরিবর্তন সম্পূর্ণভাবে দেশের স্টেট পলিসি বা রাষ্ট্রনীতির উপর অনেকখানি নির্ভরশীল হয়ে থাকে। এই প্রসঙ্গে বলতে গিয়ে অধ্যাপিকা কল্যাণী বন্দ্যোপাধ্যায় তার রাজনীতি এবং নারী শক্তি বলে একটি গ্রন্থে প্রথমে তিনি বলেছিলেন যে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে পুরুষতান্ত্রিক আর্থ সামাজিক যে সমাজ রয়েছে অর্থাৎ ইকোনমিক সোশিওলজিক্যাল যে সোসাইটি রয়েছে, তাকে যদি রিকনস্ট্রাক্ট করা যায়, পুনর্বিন্যাস করা যায়, তবে কিন্তু সমগ্রভাবে নারী মুক্তি সম্ভব হবে। সুতরাং রাজনৈতিক ক্ষমতায়ন অর্থাৎ পাওয়ার বলতে পারেন পলিটিক্যাল পাওয়ার এম্পাওয়ারমেন্ট এবং আর্থ সামাজিক ক্ষমতায়ন, সেগুলো কিন্তু ভীষণভাবে একসঙ্গে বলা যায় যে পরস্পরের সঙ্গে ভীষণভাবে যুক্ত বা ভীষণভাবে সম্পৃক্ত বা ভীষণভাবে যুক্ত হয়ে রয়েছে। সুতরাং আরো যেটা বলতে পারা যায় যে সেটা হচ্ছে যে সেখানে হচ্ছে আমরা লক্ষ্য করে থাকি যে রাজনীতিতে অথবা বলা যায় যে যদি পঞ্চায়েত সিস্টেম থেকে আমরা শুরু করি, করে যদি ক্রমশ ধাপে ধাপে উঠতে শুরু করি, তাহলে দেখা যায় যে পার্লামেন্ট পর্যন্ত রাষ্ট্রীয় নীতি নির্ধারণে মূল কেন্দ্রগুলিতে কিন্তু যেমন পুরুষতান্ত্রিকতা আছে, কিন্তু পুরুষের আধিপত্যকে কিছুটা কমানো উচিত এবং সেখানে কিন্তু কিছুটা নারীর ক্ষমতায়ন করা প্রয়োজন, অর্থাৎ ওমেন এম্পায়ারমেন্টের প্রয়োজন আছে। ভারতের ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায়, সেখানে ধর্মশাস্ত্রের অনুশাসনে বা জাতিভিত্তিক সমাজ জীবনে যদি শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত দেখা যায় যে বেশিরভাগ সোসাইটি ক্ষেত্রে নারীর কিন্তু সেই ধরনের ইন্ডিপেন্ডেন্সি বা নারীর সেই ফ্রিডম, নারীর সেই স্বাধীনতা কিন্তু স্বীকৃত হয়নি। পরিবারের মধ্যে নারীর কর্তব্য হচ্ছে যেন পরিষেবা করা এবং সন্তান উৎপাদন করা
এবং পরিবারের একটা স্লেভ বা দাসী বৃদ্ধি হয়ে থাকা। এ প্রসঙ্গে বলতে গিয়ে মেরি ওলস্টনক্রাফট এর একটা গ্রন্থ আছে, যে বইটি যুগান্তকারী গ্রন্থ হিসেবে পরিচিতি লাভ করে, এবং দ্যাট ইজ দ্য ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ ওমেন 1792। তার একটা বিখ্যাত উক্তি ছিল, I do not wish them, women, to have power over men, but over themselves. অর্থাৎ বলা যায় যে তিনি বলেছিলেন যে আমি চাই না যে ওমেনরা কিন্তু পুরুষদের উপর আধিপত্য বিস্তার করুক, কিন্তু নিজেরা নিজেদের ক্ষেত্রে স্বাধিকার হিসেবে বাঁচুক। অনেকে তাকে সেই জন্য প্রথম নারীবাদী বা ফার্স্ট ফেমিনিস্ট বা বলা যায় মাদার অফ ফেমিনিজম বলে উল্লেখ করেছিলেন। তিনি এই জন্যই মেয়েদের এডুকেশন বা শিক্ষার উপর ভীষণ গুরুত্ব দিয়েছিলেন, এবং তার একটি বিখ্যাত ফ্রেজ বা উক্তি ছিল, স্ট্রেংথেনিং দ্য ফিমেল মাইন্ড বাই এনলার্জিং ইট। অর্থাৎ মানুষ যদি বা মেয়েরা যদি শিক্ষিত হয়ে থাকে, তাহলে তার মন অনেক বেশি ব্রড না পাবে, অর্থাৎ অনেক বেশি বৃহত্তর হয়ে উঠবে, and there will be an end to blind obedience। এবং সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু পুরুষের আধিপত্য বা ওবিডিয়েন্স বা তাদের বাধ্যবাধকতায় যে সবসময় থাকবে, সেটা থেকে ক্রমশ সরে আসবে। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিঙ্গ বৈষম্য। লিঙ্গ বৈষম্য বলতে স্পষ্টতই সাধারণত পুরুষের অবস্থান এবং শ্রেণী হিসেবে মহিলাদের প্রতি ঐতিহ্যবাহিত একটা সবসময় তাদের বঞ্চনা করা, নিরবিচ্ছিন্ন অবহেলা, একটা ইগনোরেন্স, উপেক্ষা, বৈষম্যমূলক সামাজিক, অর্থাৎ পুরুষরা মেয়েদের প্রতি একটা কি ধরনের একটা বৈষম্যমূলক যে সামাজিক সোশ্যাল বিহেভিয়ার করে থাকে, সেগুলোকেই বোঝানো হয়ে থাকে। এই প্রসঙ্গে বলতে গিয়ে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন একটা বিষয়ের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে লিঙ্গ অনুপাতের ভূমিকার কেন্দ্রবিন্দুতে তিনি রেখেছিলেন লিঙ্গ ভিত্তিক অসাম্যের বিষয়টি। অর্থাৎ সেটাকে যদি বিশ্লেষণ করা যায় বা বিশ্লেষণের ক্রম পর্যায়ে যদি সেই শাখা নারী যে শাখা উপসর্গগুলো রয়েছে, সেগুলোকে নিয়ে যদি আলোচনা করা যায়, তার মধ্যে যে বিষয়গুলো সব থেকে ফুটে আসে লিঙ্গ বৈষম্যের কারণে, সেটা হচ্ছে নারীর ডিপ্রাইভ হওয়া, অর্থাৎ নারী বঞ্চনা এবং নিরুদ্দিষ্ট নারী। দ্বিতীয়ত হচ্ছে নারী পুরুষের অনুপাত প্রসঙ্গ। তৃতীয়ত হচ্ছে বিভিন্ন সময়ে একটা টেন্ডেন্সি বা প্রবণতা। চতুর্থত বলা যায় যে লিঙ্গ বিচার এবং জাতি সম্প্রদায়। পঞ্চমত বলা যায় নারী প্রতিনিধিত্ব এবং শিশু ঊর্ধ্বতন। 6 নম্বর হচ্ছে গর্ভধারণ প্রবণতা এবং নারী বন্ধন মুক্তি। 7 নম্বর বলা যায় বৈধব্য এবং লিঙ্গ সম্পর্ক। অষ্টমত বলা যায় লিঙ্গভিত্তিক সাম্য ও সামাজিক প্রগতি। এক্ষেত্রে দেখা যায় যে সে প্রসঙ্গে বলা হচ্ছে, যখন ফেমিনিজম নিয়ে এই প্রসঙ্গে আলোচনা করা যায়, তার একটা মূল ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য হচ্ছে যে একটা কি হচ্ছে, একটা সোসাইটি গড়ে তুলব যেখানে জেন্ডারকে সমান চোখে দেখা হবে, একটা লিঙ্গ বৈষম্যহীন সমাজ গড়ে তোলা, যেখানে নারী পুরুষরা যেমন নিজস্ব পরিচিতি নিয়ে বেঁচে থাকতে পারে, তেমনি নারীরাও কিন্তু নিজস্ব পরিচয় নিয়ে বেঁচে থাকতে সমর্থ হবে। তাই এই প্রসঙ্গে বলতে গিয়ে অ্যান্ড্রু হেইউড একটা কথা বলেছিলেন তার পলিটিক্যাল আইডিওলজিস গ্রন্থে। কতগুলো বিষয়ে তিনি দৃষ্টিপাত করেছিলেন। কি করেছিলেন? একটা বলেছিলেন পিতৃতন্ত্র, দ্বিতীয়ত ব্যক্তি পরিসর ও গণ পরিসর, অর্থাৎ প্রাইভেট আর পাবলিক, ব্যক্তি পরিসর ও গণ পরিসরের মধ্যে বিভাজন, তৃতীয়ত যৌন এবং লিঙ্গের মধ্যে বিভাজন, এবং চতুর্থত যেটা বলেছিলেন সমতা এবং ভিন্নতা। কালক্রমে নারীবাদে দেখা যায় যে এই প্রসঙ্গে বলা যায় 1, 2, 3, 4 চারটে ওয়েভের কথা বলে উঠেছে, যথাক্রমে প্রথম তরঙ্গ, দ্বিতীয় তরঙ্গ, তৃতীয় আর চতুর্থ তরঙ্গ। এর মধ্যে প্রধান ধারাগুলি হচ্ছে
একটা লিবারেল ফেমিনিজম, উদারনৈতিক নারীবাদ। দ্বিতীয়ত রয়েছে মার্কসিয়ান ফেমিনিজম বা মার্কসীয় নারীবাদ। তৃতীয়ত রয়েছে সোশ্যালিস্ট ফেমিনিজম অর্থাৎ সমাজতান্ত্রিক নারীবাদ। এবং চতুর্থত যেটা রয়েছে দ্যাট ইজ হচ্ছে র্যাডিক্যাল ফেমিনিজম বা বৈপ্লবিক নারীবাদ। তবে পরবর্তী সময় নারীবাদ নিয়ে যে এত গবেষণা, এত এক্সপেরিমেন্ট, এত চিরন্তন চর্চা এবং গবেষণার ফলে নারীবাদের প্রধান ধারণার সঙ্গে যুক্ত হয়েছে উত্তর আধুনিক নারীবাদ। এগুলো আমরা কিন্তু খুব আধুনিক, অর্থাৎ যেগুলো বলা যায় বা ইকোফেমিনিজম, দ্যাট ইজ দ্য পরিবেশ প্রধান নারীবাদ। এবং তার সঙ্গে ধারণা যুক্ত হয়েছে কৃষ্ণাঙ্গ ধারার নারীবাদ বা তার সঙ্গে হচ্ছে যারা অপ্রেসড ক্লাস, যারা সাপ্রেসড ক্লাস, অর্থাৎ যারা শোষিত হয়, সমাজের পিছিয়ে পড়া মানুষের মধ্যে যারা নারীরা, দলিত নারীবাদ। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব দ্যাট ইজ হচ্ছে প্যাট্রিয়ার্কি বা বাংলায় যাকে বলা হয়ে থাকে পিতৃতন্ত্র। নারীবাদীরা মনে করেন যে সমাজে এই যে লিঙ্গ বৈষম্যতা দেখা যায়, যেটা আগেও আমি উল্লেখ করেছি যে আমাদের সমাজ ব্যবস্থা যদি লক্ষ্য করা যায় সেখানে কিন্তু দেখা যায় যে পেট্রিয়ার্কাল সমাজ অর্থাৎ বেশি পিতৃতান্ত্রিকতা লক্ষিত হয়। সেই লিঙ্গ বৈষম্য কেন থাকবে? সমাজের লিঙ্গ বৈষম্যের বীজ লুকিয়ে আছে নারী এবং পুরুষের সম্পর্কের মধ্যে। নারীবাদ তাই ফেমিনিজম ইন মডার্ন এরা বা আধুনিক যুগে পুরুষদের তুলনায় সর্বার্থে নারীর ইকুয়ালিটি অর্থাৎ নারীদের মধ্যে সমতা এবং তাদের যে স্বাধীনতা, তাদের যে ফ্রিডম, সেই ব্যাপারটার উপরে ভীষণভাবে ফেথ বা বিশ্বাস করে। নারীবাদ সমাজে নারীর সমগ্র নারীর একটা বলা যেতে পারে সমতা অর্জন, কারের সাথে? পুরুষদের সাথে। যে কাজ পুরুষ করবে সেই কাজ নারীরা করবে, পুরুষরা নারীদের, সেই নারীরা পুরুষদের সঙ্গে সমান মজুরি পাবে। বিশেষ করে ইকুয়াল রাইটস অর্থাৎ সমান অধিকার আদায়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে। তাই বলা যায় যে patriarchy refers to a system of society or government in which the father of the family or the father or eldest male is head of the family. Descent is reckoned through the male line. কিন্তু বেশিরভাগ তার কথাগুলো মানে কি? এতগুলো কথা বললাম, অর্থাৎ পিতৃতান্ত্রিকতা বলতে সমাজ ব্যবস্থা এমন বা গভর্নমেন্ট বা সরকারের এমন একটা ব্যবস্থাকে বোঝানো হয়ে থাকে যেখানে কিন্তু সমাজে বলা হচ্ছে বা ফ্যামিলি যিনি সব থেকে বয়স্ক মেল মেম্বার থাকে তাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এবং সেখানে বলা হচ্ছে যে সেখানে দেখা যায় যে বলা যায় যে সেখানে পাওয়ার অফ ওমেনটা কি রকম, অর্থাৎ মহিলাদের ক্ষমতাটা কি রকম রয়েছে। সেখানে বলতে গিয়েও একথাও বলা হয়েছে যে সিস্টেম অফ সোসাইটি অর গভর্নমেন্ট ইন হুইচ মেন হোল্ড দ্য পাওয়ার, অর্থাৎ যারা ছেলেরা তারাই কিন্তু ক্ষমতাটা ধরে থাকে, অ্যান্ড ওমেন আর লার্জলি এক্সক্লুডেড ফ্রম ইট, অর্থাৎ মেয়েরা কিন্তু এই ক্ষমতা থেকে সম্পূর্ণভাবে ডিপ্রাইভড হয় বা বঞ্চিত হয়ে থাকে। এই প্রসঙ্গে নারীবাদী আর একজন বিশেষজ্ঞের কথা আমরা বলতে পারি, যার নাম হচ্ছে অধ্যাপিকা বাসবী চক্রবর্তী। তিনি বলেছিলেন যে শব্দগত অর্থে পিতৃতন্ত্র বলতে কি বোঝা যায়? শব্দগত অর্থে পিতৃতন্ত্র বলতে বোঝায়, খুব সোজা ভাষায় বা ইজিয়ার ওয়ার্ডে বলতে পারা যায় যে পিতার শাসন। কারণ পিতৃতন্ত্রের উৎস হচ্ছে ল্যাটিন শব্দ প্যাটার, এই কথাটা থেকে পিতৃতন্ত্রের উদ্ভব হয়েছে। কিন্তু নারীবাদ তাত্ত্বিকেরা পিতৃতন্ত্রের এই সংকীর্ণ অর্থ বা ন্যারোয়ার মিনিংকে সবসময় অ্যাকসেপ্ট করেননি। তারা বলেছে নাকি অনেক ক্ষেত্রে ব্রডার সেন্সে ব্যবহার করার চেষ্টা করেছেন এবং তারা বলেছেন যে ব্যাপক অর্থে পিতৃতন্ত্র বলতে বোঝায়, বলা যায় যে দ্য সুপ্রিমেসি অফ দ্য মেন,
অর্থাৎ পুরুষের আধিপত্যবাদ, যা সর্বক্ষেত্রে বা ইন অল অ্যাসপেক্টস অফ দ্য ওমেন্স লাইফ, অর্থাৎ মানুষের মানে মহিলাদের জীবনের সমগ্র ক্ষেত্রে তাকে কি করে, নিয়ন্ত্রণ কন্ট্রোল করে এবং তাকে সাপ্রেস করে রাখে, অর্থাৎ দমন করতে চায়। পেট্রিয়ার্কে নানা ধরনের তাই বাংলা বলা হয়ে থাকে বা বাংলা মানে হয়ে থাকে, যেমন পিতৃতন্ত্র, কেউ বলেন বা পুরুষবাদ, বা কেউ বলে পুরুষতন্ত্র। নারীবাদের দৃষ্টিতে পিতৃতন্ত্র প্রত্যয়টি তাই অনেক বেশি ব্রডার সেন্সে বা ব্যাপকতর এবং গভীরতর অর্থে ডিপার সেন্সে ব্যবহার করা হয়। সামাজিক এবং রাজনৈতিক বিশ্লেষণে তাই নারীবাদ এবং নারীবাদী দৃষ্টিভঙ্গি হচ্ছে সোজাসুজি খুব সহজভাবে বলা যায় যে ইট ইজ আ ক্রিটিসিজম অফ, বলা যায় ম্যান আইডিওলজি, অর্থাৎ পুরুষবাদের কি করা হয়, সমালোচনা করা হয়। মূলধারা পাশ্চাত্য চিন্তাকে সেই জন্য মেইন স্ট্রিম না বলে একে অনেকে তাই বলেছেন পুরুষবাদ বলেই আমরা বলি, তাহলে তাকে কিভাবে বলা যায়, দ্যাট ইজ দ্য মেল স্ট্রিম বলে উল্লেখ করা হয়েছে, কারণ সেখানে সমাজ এবং জীবনকে নারীর পার্সপেক্টিভে বা নারীর দৃষ্টিভঙ্গিতে কখনো দেখা হয়নি। এবার একটু সোশিওলজিক্যাল সেন্সে এটাকে আলোচনা করে থাকি। দেখা যায় যে সমাজ বিদ্যায় পিতৃতন্ত্র হচ্ছে একটি সামাজিক ব্যবস্থা বা সোশ্যাল সিস্টেম, যেখানে সাধারণত পুরুষেরা প্রাইমারি পাওয়ার বা প্রাথমিক ক্ষমতা ভোগ করে এবং পলিটিক্যাল লিডারশিপ এবং রাজনৈতিক নেতৃত্ব বা নৈতিক নেতৃত্ব, একটা মরাল অথরিটি, সামাজিক সুবিধা ও সম্পত্তি নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা প্রাধান্য বা সুপ্রিমেসি এস্টাবলিশ করার চেষ্টা করে। পরিবারের ক্ষেত্রে, ফ্যামিলির ক্ষেত্রে পিতা বা পিতার সমান যারা রয়েছে তারা সাধারণত পরিবারে নারী সম্প্রদায় এবং শিশুর উপর সবসময় সুপ্রিমেসি বা আধিপত্য বলাবার চেষ্টা করে। সুতরাং পিতৃতান্ত্রিক সমাজ পিতৃগ্রোত্রজ হয়ে থাকে, যার অর্থ হলো এইসব সমাজের সম্পত্তি এবং পদবি পুরুষের মাধ্যমে এক জেনারেশন বা এক প্রজন্ম থেকে আর এক জেনারেশন বা আর এক প্রজন্মে সাধারণত সেটা ফ্লো করে বা বাহিত হয়ে থাকে। হিস্টোরিক্যালি বা ঐতিহাসিক ভাবে যদি আমরা তাকে বিবেচনা করার চেষ্টা করি, দেখা যায় যে বিভিন্ন সংস্কৃতি বা যে কালচার রয়েছে তার বিস্তৃত পরিসরে সাধারণত সোসাইটি অর্থাৎ সোশিওলজিক্যাল দিক থেকে সামাজিক, আইনগত, পলিটিক্যাল বা রাজনৈতিক, ধর্মীয় এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানে আজও কিন্তু পিতৃতন্ত্রের একটা এক্সিস্টেন্স বা বলা যায় যে পিতৃতান্ত্রিকতা দেখা যায়। এই প্রসঙ্গে বলতে গিয়ে সিলভিয়া ওয়াবলি বলেছিলেন যে পিতৃতন্ত্র হলো একটি আন্তঃসম্পর্কযুক্ত একটা ইন্টার রিলেটেড সামাজিক কাঠামো বা সোশ্যাল স্ট্রাকচার বলা যায়, কাঠামো ব্যবস্থা, যেখানে নারীদের শোষণ করার জন্য বা এক্সপ্লয়েট করার জন্য পুরুষদের ক্ষেত্রে অনেক পুরুষদের বা পুরুষ সম্প্রদায়কে অনেক বেশি অ্যাডভান্টেজ দেওয়া হয়ে থাকে বা পুরুষদের অনেক বেশি সুযোগ দেওয়া হয়ে থাকে। এই প্রসঙ্গে বলতে গিয়ে ওয়ালবি পুরুষতান্ত্রিক নিয়ন্ত্রণে 6টি উৎস বা সোর্সের কথা বলেছিলেন। কি বলেছিলেন? প্রথমত বলেছিলেন পেইড ওয়ার্ক, অর্থাৎ বেতনের ক্ষেত্রে সাধারণত কিন্তু আমরা দেখে থাকি একটা লিঙ্গ বৈষম্যতা থাকে এবং একই কাজের জন্য, যেটা এখন রেকটিফাই, আধুনিক সমাজে সেটাকে অনেক বেশি রেকটিফাই করার চেষ্টা করা হয়, সেটা হচ্ছে একই কাজের জন্য মহিলাদের কম মজুরি দেওয়া হয়ে থাকে। শিশুকে ব্রট আপ করার জন্য, লালন পালনের জন্য মহিলাদের ক্ষেত্রে অনেক সময় কেরিয়ার ব্রেক হয়ে থাকে। এটাও কিন্তু পুরুষতান্ত্রিকতার পরিচয়, অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজ বলে অ্যাকসেপ্ট করে নেওয়া হয় বাই ডিফল্ট যে মহিলারা সন্তান যেহেতু উৎপাদন করে, সন্তানকে বড় করার দায়িত্ব কিন্তু মহিলাদের উপরেই পড়ে।
এবং সেটা করতে গিয়ে অনেক সময় মহিলাদের কেরিয়ার ব্রেক হয়ে পড়ে। দ্বিতীয়ত বলা হচ্ছে হাউসওয়ার্ক, বাড়ির গৃহস্থালী কাজের জন্য কোনো মহিলা মাসিক বেতন পান? নিশ্চয়ই জানেন যে না। ওয়াবলি এটিকে তাই বলেছিলেন যে পেট্রিয়ার্কাল রিলেশনস অফ প্রোডাকশন এইভাবে অভিহিত করেছিলেন। তৃতীয়ত যেটা বলা যায় কালচার বা সংস্কৃতি, সংস্কৃতির ক্ষেত্রেও কিন্তু একটা জেন্ডার স্টিরিওটাইপ পরিলক্ষিত হয়। অর্থাৎ সেখানে যে প্রথা, কাস্টমস রয়েছে, ভ্যালুস রয়েছে, মূল্যবোধ রয়েছে, সমস্ত কিছুই কিন্তু সেই মেল স্ট্রিম বা পুরুষতান্ত্রিকতাকে সবসময় বেশি সমর্থন করে বা সাপোর্ট করে থাকে। চতুর্থত যেটা বলা যায় দ্যাট ইজ দ্য সেক্সুয়ালিটি, অর্থাৎ যৌনতা সম্পর্কে পুরুষ এবং মহিলাদের থেকে সমাজের কিন্তু একই প্রত্যাশা থাকে না, সমাজের কিন্তু ভিন্ন ভিন্ন প্রত্যাশা থেকে থাকে। এছাড়াও যেটা বলা যায়, উল্লেখ করা যায় দ্যাট ইজ দ্য ভায়োলেন্স, অর্থাৎ মহিলারা অনেক সময় অনেক আজও সমাজ ব্যবস্থা, আজ তো সমাজ অনেক এগিয়ে গেছে, আজকে সমাজে আমরা বলি পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে মহিলারা অনেক এগিয়ে যাচ্ছে, পুরুষরা মহাকাশে যাচ্ছে, মহিলারা, এবং কোনো কোনো ক্ষেত্রে তো মহিলারা পুরুষদের তুলনায় অনেক এগোচ্ছে। যদিও সমাজে পিতৃতান্ত্রিকতা লক্ষিত হয়, তাও আজকে মহিলারা অনেক এগিয়ে যায়। কিন্তু তাতেও আমাদের বলতে দ্বিধা হয় না যে মহিলারা অনেক সময় অনেক কিছু ভায়োলেন্সের শিকার হয়ে থাকে। এছাড়াও দেখা যায় দ্য স্টেট, অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থা, বহুদিন পর্যন্ত জানেন তো মহিলাদের ভোটাধিকারকে বিভিন্ন দেশে বঞ্চিত করে রাখা হতো এবং তাদের আইনগত সাম্যের অধিকার দেওয়া হতো না। তবে সমাজ পাল্টেছে, সমাজ এগিয়েছে, সুতরাং আজকে স্টেট বাধ্য হয়েছে মহিলাদের ভোটাধিকার দিতে বা মহিলারা যদি নির্বাচিত হতে চায় সেই সুযোগ করে দিতে আজকে স্টেট কিন্তু বাধ্য হয়েছে। এই প্রসঙ্গে বলতে গিয়ে গ্রেটা লার্নার বলেছিলেন যে পুরুষতন্ত্র হলো এক ঐতিহাসিক সৃষ্টি যা পারিবারিক পরিসরে, সামাজিক ক্ষেত্রে বা সোশ্যাল আসপেক্টে মহিলা এবং শিশুদের উপর পুরুষদের একটা সুপ্রিমেসি বা প্রাধান্য প্রাতিষ্ঠানিকভাবে স্বীকার করে নেয় এবং মহিলাদের সবসময় তার ক্ষমতার জায়গা থেকে কি করে রাখে, সরিয়ে রাখতে চায়। সুতরাং পুরুষতন্ত্র হলো এক ধরনের জৈবিক নির্ধারণবাদ বা ইংলিশে যেটাকে বলা যেতে পারে বায়োলজিক্যাল ডিটারমিনেশন বলে আমরা তাকে উল্লেখ করতে পারি, যেখানে বলা হয় যে অ্যানাটমি ইজ ডেস্টিনি, অর্থাৎ নারীবাদীরা অ্যানাটমি ইজ ডেস্টিনি, অর্থাৎ মানে যেটা অ্যানাটমি মানে একটা শরীর, মানে শরীর কাঠামো, সেটাই হচ্ছে ভবিতব্য। নারীবাদীরা মনে করেন যে সমাজের লিঙ্গ বৈষম্যের বীজ লুকিয়ে আছে নারী পুরুষের রিলেশনের মধ্যে বা সম্পর্কের মধ্যে, যেখানে একটা অসম ক্ষমতার আনইকুয়াল বন্টন হয়ে থাকে, ডিস্ট্রিবিউশন হয়ে থাকে, সাপ্রেশন হয়ে থাকে, অবদমন হয়ে থাকে এবং সেখানে বিভিন্ন স্ট্র্যাটিফিকেশন বা ডিফারেন্সিয়েশন করা হয়ে থাকে বা বৈষম্যতা লক্ষ্য করা যায়। পরবর্তীকালে যেখান থেকে লিঙ্গ বৈষম্যকারী আচরণ সমাজে সর্বত্র স্প্রেড আপ করে বা ছড়িয়ে পড়ে, ব্যক্তিগত সম্পর্কের এই যে টানাপোড়ে বা আশা আকাঙ্ক্ষা, এইগুলোর মধ্যে কাজ করে চলে কিন্তু এই প্যাট্রিয়ার্কি বা পিতৃতন্ত্রের একটা পাওয়ার স্ট্রাকচার বা ক্ষমতা কাঠামো সেখানে কাজ করে থাকে। সুতরাং লিঙ্গ বৈষম্যের এই যে সমস্যাটি শুধু পরম্পরাগত বা হিস্টোরিক্যাল নয়, ঐতিহাসিক সমস্যা নয়, এর সঙ্গে কিন্তু ইকোনমিক্স বা অর্থনীতিরও যোগ রয়েছে। এই প্রসঙ্গে বলতে গিয়ে একটু মার্কসিজমে ঢুকে পড়ি। ফ্রেডরিক এঙ্গেলস বলেছিলেন যে দ্য অরিজিন অফ দ্য ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট গ্রন্থে দেখিয়েছিলেন যে অতীতে লিঙ্গ বৈষম্যের সূত্রপাত হয় সেই ওনারশিপ অফ প্রাইভেট প্রপার্টি, অর্থাৎ সম্পত্তির ব্যক্তিগত মালিকানা আসার ফলে। বর্তমানেও অর্থনীতি এবং বাজারের প্রয়োজনে
লিঙ্গ বৈষম্যকে আজও অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ বিজ্ঞাপন, মিডিয়া এবং পণ্যের মাধ্যমে সুদৃঢ় করা প্রক্রিয়া চলছে, যদিও সমাজ নাকি আধুনিকভাবে এগিয়ে গেছে। অধ্যাপিকা শেফালী মৈত্র বলেছেন যে এই প্যাট্রিয়ার্কি বা জেন্ডার সিম্বলকে কথা যদি বলতে হয়, সেখানে দেখা যায় এই পিতৃতন্ত্র সর্বদাই ক্ষমতার একটা মেইন সোর্স বা ফোকাল পয়েন্ট, একটা কেন্দ্র, এবং সেই কেন্দ্রের পরিপ্রেক্ষিত থেকে একটা প্রান্ত আছে বলে মনে করা হয়। এর ফলে পিতৃতন্ত্রে দেখা যায় যে ক্ষমতার সমবন্টন কখনোই সম্ভব হয় না। বর্তমানে নিওলিবারালিজম বা নয়া উদারনৈতিক তত্ত্বের ভিত্তি হলো তাই ওপেন মার্কেট ইকোনমিতেও বা বাজারের একটি পিতৃতান্ত্রিক প্রতিরূপ, যার কিন্তু পেছনে থাকে রাষ্ট্রের ফুল সাপোর্ট বা রাষ্ট্রের সমর্থন থেকে থাকে। পিতৃতান্ত্রিক ব্যবস্থা রাষ্ট্র এবং তার আইনের মাধ্যমে ও ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে এবং সামাজিক রীতিনীতি ও ভ্যালুস বা মূল্যবোধের ভেতর দিয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়ে থাকে। প্রি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যুগ থেকে অর্থাৎ প্রাক শিল্পায়ন সমাজে শিল্পে অর্থাৎ ইন্ডাস্ট্রি, সাহিত্যে লিটারেচারে নারীর সার্বিক অবদমনের রূপকে ভীষণভাবে মাহাত্ম্য দেওয়া হয়েছিল। আত্মীয়, পরিজন, জ্ঞাতি, একগামী বিবাহ মাধ্যমে নারীর জীবনকে মেনে নেওয়া হতো বা নির্ধারণ করে দেওয়া হতো। পরিবারে নারীদের একটা লোয়ার পজিশন, নিম্নতর অবস্থান, সম্পদের সীমিত সুযোগ তারা ব্যবহার করবে, কিন্তু সেই সম্পদের সীমিত লিমিটেড তারা ইউজ করবে। ধর্মীয় বিশ্বাস, সাংস্কৃতিক মূল্যবোধ ইত্যাদি সবকিছুই কিন্তু আমাদের প্যাট্রিয়ার্কিকেই প্রতিষ্ঠা করেছে। ব্যক্তি জীবন এবং সমাজ জীবন, ব্যক্তি চেতনা এবং সমাজ চেতনা, নারী পুরুষের সামাজিক ভূমিকা সম্পর্কে যে প্রত্যাশা এবং বলা যায় যে পরিচিত ও সম্পর্ক সমাজ দ্বারা নির্ধারিত সবকিছু ক্ষেত্রে কিন্তু আমরা সেখানেও জেন্ডার সেন্সিটিসাইজেশনের কথা বলতে পারি না। সেখানে কিন্তু পিতৃতান্ত্রিকতার কাঠামো পরিলক্ষিত হয়ে থাকে। আধুনিক ক্যাপিটালিস্ট সোসাইটি বা পুঁজিবাদী শিল্পোন্নত সমাজে আজও কিন্তু এই ব্যবস্থা পরিবার, সমাজ এবং রাষ্ট্রের মধ্য দিয়ে তার রিফ্লেকশন ঘটায় বা প্রতিফলন ঘটিয়ে থাকে। আরো একটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ ব্যাপার যে এই ব্যবস্থায় বাজার যেহেতু আজকে একটা গুরুত্বপূর্ণ বা একটা বড় প্রতিষ্ঠানে পরিণত হয়, সেখানে ভোগ্যপণ্য অর্থাৎ কমোডিটি উৎপাদন প্রক্রিয়ার ক্ষেত্রেও সেখানেও কিন্তু নারীদের ওপর পিতৃতান্ত্রিকতা আত্মপ্রকাশ করে। উন্নত পুঁজিবাদী ব্যবস্থায় ভোগবাদ এক অনিবার্য দর্শন হিসেবে দেখা দিয়েছে, এবং সেখানে আজও লজ্জাবু আমাদের কুণ্ঠিত হতে হয় যে নারীকে অনেক সময় কমোডিটি হিসেবে বা ভোগ্য পণ্য হিসেবে দেখা হয়। নারীবাদ পিতৃতন্ত্রকে এমন একটা অদৃশ্য কিন্তু সর্বত্রগামী হিসেবে দেখে, সেটা পরিবার, রাষ্ট্র, সংস্কৃতি, ঐতিহ্য, অনুশাসন ইত্যাদির মিশ্র প্রভাবে গড়ে ওঠে, এবং সেই ফলে যেগুলো এত বেশি তারা পরস্পরের সঙ্গে সংযুক্ত বা ইন্টাররিলেটেড হয়ে থাকে, যা থেকে নারী বেরিয়ে আসা খুব কষ্টকর হয়ে দাঁড়িয়ে থাকে। র্যাডিক্যাল ফেমিনিজম বা বৈপ্লবিক নারীবাদ যেমন নারী মুক্তির জন্য পিতৃতান্ত্রিকতার অবসান চায়, ডিসলভ চায়, সমাজতান্ত্রিক নারীবাদ আবার মনে করে যে একসঙ্গে কিন্তু পেট্রিয়ার্কিজম বা পিতৃতান্ত্রিক ব্যবস্থা এবং পুঁজিবাদী ব্যবস্থা ক্যাপিটালিস্ট সিস্টেম নারীকে অবদমিত করে রাখে। সুতরাং শুধু পিতৃতান্ত্রিকতার অবসান ঘটলেই হয় না, সঙ্গে সঙ্গে এই দুটোরই ডিসলভ প্রয়োজন আছে, অর্থাৎ পিতৃতান্ত্রিক ব্যবস্থা এবং পুঁজিবাদী ব্যবস্থা দুটোরই অবসানের দরকার আছে। এরপর আমরা খুব ছোট করে একটু উদারপন্থী নারীবাদ বা লিবারাল ফেমিনিজম বলে থাকি। নারীবাদের উদ্ভবের পেছনে উদারনীতিবাদের নিশ্চয়ই একটা প্রভাব ছিল। সেখানে ইন্ডিভিজুয়ালিজম বা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, ব্যক্তি স্বাধীনতা এই ব্যাপারগুলোর উপর গুরুত্ব দেওয়া হয়েছিল, এবং সেখানে রাজনৈতিক সাম্যের মতাদর্শ উদারনীতিবাদী
যুক্তিবাদী মানুষের কথা বলে থাকে উদারপন্থী নারীবাদ। এইগুলোর বেসিসে বা এর উপর ভিত্তি করে কিন্তু সাধারণত লিবারাল ফেমিনিজম এই কনসেপ্টটা ডেভেলপ করে। বাজার অর্থনীতির ফ্লারিশমেন্টের কথা বা ডেভেলপমেন্টের কথা সুস্পষ্টভাবে বলেছিলেন তৎকালীন বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ, লক প্রমুখ, মিল প্রমুখেরা। এরা লক আর মিল কিন্তু রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন। এখানে দেখা যায় উদারপন্থী নারীবাদ কি বলে। উদারপন্থী নারীবাদ মানুষের যুক্তিবাদী মনন এবং চিন্তায় বিশ্বাসী। সেই যুক্তি দিয়ে মনে করে যে পুরুষ এবং নারীর মধ্যে চিন্তা, বুদ্ধি এবং মেধার দিক থেকে কখনো কোনো পার্থক্য থাকতে পারে না। সেই কারণে সমাজে বসবাসকারী নারী পুরুষের একই অধিকার বা ইকুয়াল রাইট থাকা উচিত। তাই নারীদেরও পুরুষদের মতো ভোটাধিকার থাকা উচিত, রাইট টু এডুকেশন অর্থাৎ শিক্ষার অধিকার থাকা উচিত, এছাড়াও সমান আইনি অধিকার থাকা উচিত। নারীবাদের প্রথম তরঙ্গে উদারপন্থী নারীবাদী ধারণাকে নিয়ে এসেছিল। তাই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বা রিফর্মের মধ্য দিয়ে নারী পুরুষের ইকুয়াল রাইটের কথা তারাই বলেছিল। এখানে সমাজের মৌলিক ব্যবস্থার পরিবর্তন বা অর্থনৈতিক পরিবর্তন, ইকোনমিক রিফর্মের কথা বলা হয়নি। কিন্তু পরবর্তীকালে অন্যান্য নারীবাদী ধারণার প্রাধান্য থাকলেও উদারপন্থী নারীবাদ কখনোই কিন্তু শেষ হয়ে যায়নি এবং সেখানেও দেখা গেছে দ্বিতীয় এবং তৃতীয় তরঙ্গেও এই উদারপন্থী নারীবাদ প্রকাশিত হয়েছে। তাহলে সেকেন্ড ওয়েভে কি দেখা গেল? সেখানে বলা যায় যে যারা নারী বিশেষজ্ঞ নারীবাদী ছিলেন, যেমন বেটি ফ্রাইডেন, গ্লোরিয়া স্টেইনহেম, এরা ছিলেন এই দ্বিতীয় তরঙ্গের প্রবক্তা। এরা যে সমস্ত অধিকারের কথা বলেছিলেন সেগুলি হচ্ছে নারী পুরুষের সমান অর্থনৈতিক সুযোগের অধিকার, বৈবাহিক ব্যবস্থায় সমানাধিকার, এই কথাগুলো বলেছিলেন। কোনো অধিকারের ক্ষেত্রে লিঙ্গকে একটা চলমান রাশি হিসেবে গণ্য করা যাবে না, এটাই বলা হয়েছিল এখানে। এছাড়া সুসান মোলার ওকিন আরেকটি কথা বলেছিলেন যে সমস্ত সমাজে পরিবারই হলো লিঙ্গ বৈষম্য সৃষ্টির প্রথম স্টেপ বা প্রথম সোপান। কারণ এখান থেকে শিশুরা পরিবারে জন্মায়, সুতরাং লিঙ্গ বৈষম্যের প্রথম পাঠ শেখে। ওকিন তাই বলেছিলেন যে প্রকৃত অর্থে সমাজে যদি জাস্টিস এস্টাবলিশ করতে হয়, ন্যায় প্রতিষ্ঠা করতে হয়, তাহলে কিন্তু পরিবার দিয়ে সেটা শুরু করতে হবে এবং পরিবারে লিঙ্গ বৈষম্য দূর করতে হবে। এরপরে আমরা আসি একটু উত্তর ঔপনিবেশিক নারীবাদ। প্রবক্তা কারা হলেন? চন্দ্রা তলপরে মোহন্তি, কৃষ্ণাঙ্গ নারীবাদী অ্যাঞ্জেলা ডেভিস প্রমুখ। এবং এই প্রসঙ্গে বলতে গিয়ে গায়ত্রী চক্রবর্তী সিভাকের কথাও আমরা উল্লেখ করতে পারি। উত্তর ঔপনিবেশিক নারীবাদ তাদের নিজ নিজ সমাজ ও রাষ্ট্রে নারী অবদমনের রূপ মাত্রা নানাভাবে তুলে ধরার চেষ্টা করেছিলেন। তাই বলেছিলেন যে নারীর অবদমন দূর করে সেখানে তথাকথিত সোসাইটির ডেভেলপমেন্ট বা সামাজিক উন্নয়ন করতে হবে। কিভাবে করতে হবে? বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে নারীকে প্রগতিশীল বা প্রোগ্রেসিভ করে তুলতে হবে। এবং সেই ক্ষেত্রে তারা বলেছিলেন যে উত্তর উপনিবেশিক রাষ্ট্রে নারীর দুর্দশা বা শোষণকে পশ্চিমী শক্তির চোখ দিয়ে দেখলে চলবে না। এবং সেই ক্ষেত্রে তাই বলেছিলেন যে এই প্রসঙ্গে বলতে গিয়ে মোহান্তি একটা কথা বলেছিলেন, বিশ্বায়িত পুঁজি কিভাবে উন্নয়নশীল রাষ্ট্রে নারীদের আরো কঠিনভাবে শোষণ করে সে কথা উল্লেখ করে তাই তিনি বলেছিলেন যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ভালো, কিন্তু নারীর এগেনস্টে নয়। তাই বিশ্বায়নের বিরুদ্ধে তিনি গ্লোবালাইজেশনের বিরুদ্ধে গেছিলেন এবং বলেছিলেন যে এগেনস্ট ক্যাপিটালিস্ট মুভমেন্ট করে তুলতে হবে, অর্থাৎ পুঁজিবাদের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন গড়ে তুলতে হবে। তবেই সমাজে নারী পুরুষের সমতা সৃষ্টি হবে। এরপরে আমরা যেটা খুব আধুনিক নারীবাদ হিসেবে আমরা উল্লেখ করতে পারি, দ্যাট ইজ দ্য পরিবেশবাদী নারীবাদ বা ইকো ফেমিনিজম। নারীবাদের আরেকটি সাম্প্রতিক এবং গুরুত্বপূর্ণ ধারণাই হচ্ছে এই পরিবেশবাদী নারীবাদ এবং পরিবেশবাদের মধ্যে মিলন ঘটানো হয়েছে। এবং সেক্ষেত্রে বলা হয়েছে যে এই প্রসঙ্গে বলতে গিয়ে বঞ্জনা সিবা এই কথা বলেছিলেন যে ভূমির উৎপাদনশীলতা অর্থাৎ
তার প্রোডাক্টিভিটি এবং নারীর সক্রিয়তাকে সমাজ স্বীকার করে দেখবে, তাকে ঠিকমতো রিকনস্ট্রাক্ট করতে হবে বা পুনর্নির্মাণ করতে হবে। তাই ইকোফেমিনিজম গ্রন্থে মারিয়া মাইস এবং বন্দনা শিবা আধুনিক শিল্পায়ন ও যন্ত্র সভ্যতার এক নারীবাদী সমালোচনা গড়ে তোলেন। শিল্পায়ন প্রক্রিয়া সুসংহত একটা গোষ্ঠীগত কিছু মানুষকে তার মূল থেকে উৎপাদিত করে বিচ্ছিন্ন একটা আইসোলেটেড স্বতন্ত্র এককে পরিণত করে। বিশ্বায়ন নারীদের, বিশেষ করে উন্নয়নশীল নারীদের আরো মার্জিনালাইজড করে দেয়, প্রান্তিকীকরণ ঘটায়, পরিবেশের ভারসাম্যকে নষ্ট করে। সুতরাং সেখানে তাই বলেছিলেন যে সেখানে সবুজের উন্নয়ন ঘটাতে হবে, পরিবেশ এবং সেটা নারীরাই করবে। এবং সেই ক্ষেত্রে তারা বলেছিলেন যে একটা সুসংহত স্থিতিশীল সবুজ উন্নয়ন যদি করা যায় তবে ইকোফেমিনিজমের যথার্থ যৌক্তিকতা বা সেখানে তার সার্থকতা রয়েছে। এইভাবেই নারীবাদ গড়ে উঠতে পারে। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউনিট 14 এর ফ্যামিলি বা পরিবার নিয়ে আলোচনা করব। বিপিএসসি 131 ইউনিট 14। পৃথিবীতে মানব সমাজের যত অস্তিত্ব রয়েছে, যতদিন রয়েছে পরিবারের অস্তিত্ব ততদিন রয়েছে। বস্তুত মানব সমাজের ক্রমবিকাশের যদি প্রতিটি পর্যায় বা প্রতিটা ফেজ আমরা দেখে থাকি, সেখানে কিন্তু পরিবারের অস্তিত্ব বা পরিবারের এক্সিস্টেন্স রক্ষিত হয়ে থাকে। তাই অনেকের অভিমত অনুসারে পরিবার হলো সমাজের একটা সাবসিস্টেম। ইট ইজ এ সাবসিস্টেম অফ সোসাইটি। তাই বলা যায় যে পরিবার ও সমাজের মধ্যে সম্পর্ক ভীষণভাবে পরস্পর নির্ভর, অর্থাৎ ফ্যামিলি এবং সোসাইটি আর ডিপেন্ডেবল টু ইচ আদার। পরিবার হলো মানুষের সংঘবদ্ধ জীবনের একটা বিশ্বজনীন রূপ। বিভিন্ন সমাজতত্ত্ববিদ বিভিন্নভাবে ফ্যামিলিকে সংজ্ঞায়িত বা ডিফাইন করার চেষ্টা করেছেন। এই প্রসঙ্গে বলতে গিয়ে আমরা ম্যাকাইভার এবং পেজের কথা বলবো। ম্যাকাইভার এবং পেজ বলেছিলেন যে পরিবার হচ্ছে এমন একটা গ্রুপ বা এমন একটা গোষ্ঠীর কথা হিসেবে আমরা তাকে দেখতে পাই, যার মধ্যে সুনির্দিষ্ট একটা সেক্সুয়াল রিলেশন বা যৌন সম্পর্কের অস্তিত্ব থাকে এবং সন্তান উৎপাদন ও প্রতিপালনের কাজে সুনির্দিষ্ট এবং স্থায়ীভাবে একটা নিযুক্তির ব্যাপার থাকে। পরিবার সম্পর্কিত কিন্তু তাদের এই সংজ্ঞা অনেকে বলে থাকেন যে ইট ইজ ভেরি মাচ ন্যারোয়ার ইন সেন্স, অর্থাৎ ভীষণভাবে সংকীর্ণতার দোষে দুষ্ট বলে মনে করা হয়ে থাকে। এই প্রসঙ্গে বলতে গিয়ে জিলবার্ট একটা সংজ্ঞা দিয়েছিলেন পরিবার বা ফ্যামিলির সম্পর্কে। জিলবার্টের অভিমত অনুসারে এক অর্থে পরিবার হলো একটি জৈব একক। এর সদস্যরা একই আবাসে বা একই জায়গায় সাধারণত ইউনাইটেডলি ভাবে বা একত্রে বসবাস করে। এর মাধ্যমে স্বামী স্ত্রীর সেক্সুয়াল রিলেশন একটি নিয়ন্ত্রিত, একটি কন্ট্রোল এবং একটি স্পেসিফিক লুক লাভ করে থাকে। এই সংজ্ঞার মাধ্যমে পারিবারিক প্রেক্ষাপটে ব্যক্তিবর্গের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণের উপর এবং বিবাহযোগ্যতা স্থিরীকরণের উপরে সেখানে গুরুত্বতা বা ইম্পর্টেন্স আরোপ করা হয়। ডেভিসের অভিমত অনুসারে পরিবার হলো পরস্পরের মধ্যে কিন্তু ব্লাড রিলেশন থাকে। পরিবারের মধ্যে রক্তের সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা ব্যক্তিবর্গের একটা গ্রুপ বা গোষ্ঠী। এই গোষ্ঠীর সদস্যরা হলো পরিবারের আত্মীয়, তারা রিলেটিভ হিসেবে বিবেচিত হয়ে থাকে। বার্জেস এবং লকের মতানুসারে পরিবার হলো বিবাহ, রক্তের সম্পর্ক বা দত্তক সূত্রে সুসংবদ্ধ ব্যক্তিবর্গের একটা গ্রুপ বা গোষ্ঠী হিসেবে তাকে আমরা বিচার করতে পারি। এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা, এগুলি হলো পরিবারের ডেফিনেশন বা পরিবারকে কিভাবে সংজ্ঞায়িত করা যায় সে সম্পর্কে বলা হয়েছে। এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব দ্যাট ইজ হচ্ছে পরিবার সম্পর্কে মার্ক্সীয় ধারণা। মার্ক্সীয় দর্শন অনুসারে সামাজিক ব্যবস্থার দ্বারা পরিবারের পরিধি, প্রকৃতি,
গঠন, কার্যাবলী প্রভৃতি নির্ধারিত এবং সেটা কন্ট্রোল হয় বা নিয়ন্ত্রিত হয়। এঙ্গেলস বলেছিলেন যে সঞ্চিত সম্পত্তি এবং সম্পত্তির সম্পর্ক, অর্থাৎ একটা প্রপার্টি রিলেশন এবং পরিবারের স্ট্রাকচার বা কাঠামো ও পারিবারিক সম্পর্ক প্রভৃতি নির্ধারণের ক্ষেত্রে উৎপাদন মাধ্যমের পরিবর্তন একটা ডিটারমিনিং ফ্যাক্টর বা নির্ণায়ক শক্তি হিসেবে কাজ করে। পরিবারের ধারণা প্রসঙ্গে বলতে গিয়ে মার্ক্সীয় কনসেপ্টে বলা হয়েছে যে পরিবারের সদস্যদের মধ্যে প্রতিনিয়ত একটা পারস্পরিক কি হতে থাকে, ইন্টারঅ্যাকশন বা মিথস্ক্রিয়া চলতে থাকে। পারিবারিক আদর্শ বা ঐতিহ্যের প্রতি সকল সদস্যের নিশ্চয়ই একটা রেসপেক্ট থাকে, শ্রদ্ধা থাকে এবং সেই আদর্শ ঐতিহ্যের ধারাকে বজায় রাখা উচিত বলে পরিবারের সকলেই সেটা মনে করে। এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, that is the family and state relationship in political theory, অর্থাৎ রাজনৈতিক তত্ত্বে পরিবার এবং রাষ্ট্রের সম্পর্ক। সেখানে আমরা বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রথমে যেটা আমরা বলে থাকবো সেটা হচ্ছে ট্র্যাডিশনাল অর গ্রিক ভিউ, বা যেটাকে বলা যেতে পারে সনাতনী বা গ্রিক দৃষ্টিভঙ্গি। প্রাচীন গ্রিক যুগে বা গ্রীসে এই বিশ্বাসটা ছিল যে পরিবার হচ্ছে একটা প্রাইভেট বা বেসরকারি সংগঠন, বা যেটাকে বলা যায় ব্যক্তিগত সংগঠন, বেসরকারি না বললেও একে একটা ব্যক্তিগত সংগঠন হিসেবেই বরং উল্লেখ করা শ্রেয়, এবং রাষ্ট্র সেখানে কখনোই মাথা গলাবে না বা ইন্টারভেন করা রাষ্ট্রের উচিত নয়। প্লেটো কিন্তু এই প্রসঙ্গে বলতে গিয়ে একটু কন্ট্রাডিক্টরি অ্যাটিটিউডের পরিচয় দিয়েছেন, অর্থাৎ বিপরীতমুখী দৃষ্টিভঙ্গি পোষণ করে, এবং তার মতে পরিবার মতো সংগঠন at the mercy of the state, অর্থাৎ পরিবারের মতো সংগঠন গড়ে ওঠে স্টেট বা রাষ্ট্রের বদান্যতায়। প্লেটো শিশুদের কালেকটিভ লালন পালন নিয়ে আলোচনা করেন, অর্থাৎ কালেকটিভ মানে সংঘবদ্ধভাবে লালন পালন নিয়ে আলোচনা করে, এবং শিক্ষা ও ওনারশিপ বা মালিকানা নিয়ে তিনি আলোচনা করেছিলেন এই প্রসঙ্গে, এবং সেই সমস্ত বিষয়গুলো তার বিখ্যাত গ্রন্থ দ্য রিপাবলিক বলে একটি বইতে লিপিবদ্ধ করা আছে। প্লেটো বিশ্বাস করতেন যে এই প্রাইভেট বা ব্যক্তিগত সম্পত্তি এবং পরিবার হলো রাষ্ট্রের অসৎ এবং রাষ্ট্র যে অনেক সময় করাপ্টেড হয়ে যায় তার পেছনে মূল সোর্স বা মূল উৎস হিসেবে সেটা কাজ করে থাকে। কেন? এক্ষেত্রে প্লেটো দেখিয়েছিলেন যে ব্যক্তি, পরিবার এবং রাষ্ট্রের মধ্যে একটা অনেক সময় ইউনিটি বা একতা সৃষ্টি করার কথা বলেছিলেন, প্লেটো বলেছিলেন, এবং বলেছিলেন সেটা যদি করা যায় তাহলে একক এবং অন্যের, অর্থাৎ এই যে প্রাইভেট এবং পাবলিক, তার মধ্যে পার্থক্য থাকা উচিত নয়। অর্থাৎ প্রাইভেট মানে এখানে ব্যক্তিগত, এবং পরিবার হলো বলা হয় যে রাষ্ট্রে যত রকম অসততা আছে বা রাষ্ট্র যদি করাপ্টেড হয়ে থাকে তার পেছনে কিন্তু একটা মূল উৎস হিসেবে এই পরিবার কাজ করে থাকে। তাই বলেছিলেন যে সেটা থেকে যদি উই হ্যাভ টু কাম আউট, আমাদের যদি বেরিয়ে আসতে হয় তাহলে ব্যক্তি, পরিবার এবং রাষ্ট্রের মধ্যে একটা ইউনিটি বা একতা সৃষ্টি করতে হবে, এবং বলেছিলেন যে সুতরাং তখন কিন্তু প্রাইভেট আর পাবলিক এর মধ্যে কখনো পার্থক্য থাকা কখনো উচিত নয়। However, Plato seemed to put no restriction on the state, as it could even intervene in the family matters, and he also lacked sensitivity towards females as they were treated merely as recipients or passive subjects of the state. কথাটা মানে কি? মানে এটাই যে প্লেটো বলেছিলেন যে রাষ্ট্রে কিন্তু কখনো কোনো রাষ্ট্রের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন থাকা উচিত নয়,
এবং রাষ্ট্র যদি মনে করে তাহলে মানুষের পারিবারিক বিষয়তেও মাথা গলাতে পারে। এবং সেক্ষেত্রে বলেছিলেন যে সেখানে তিনি বলেছিলেন যে ফিমেল অর্থাৎ মেয়েদের প্রতি মেয়েদের প্রতি সমাজ তাকে একটা রেসিপিয়েন্ট হিসেবেই দেখে, অথবা প্যাসিভ সাবজেক্ট, মানে সেখানে একটা অ্যাক্টিভ প্রজা বা অ্যাক্টিভ সাবজেক্ট হিসেবে স্টেটে কিন্তু রাষ্ট্র তাকে দেখে না। সেটা কিন্তু প্লেটো তার পরিবারের কথা বলতে গিয়ে বা পরিবারের সঙ্গে রাষ্ট্রের সম্পর্কের কথা বলতে গিয়ে এইভাবে বলেছিলেন। তাই বলেছিলেন যে he also said that like there is a lack of sensibility towards females of this female as they were treated merely as recipients, মানে তারা থাকবেই সমাজে তাদের প্রতি যে তার খুব গুরুত্বতা আছে মহিলাদের, সেটা তারা স্বীকার করে না। এই জন্য বলেছিলেন যে they were treated merely as recipients and passive subjects of the state. অ্যারিস্টটলের মতে পরিবারের মধ্যে একটি ব্যক্তি কি বলা যায় বিকাশ ঘটে বা ফ্লারিশমেন্ট ঘটে থাকে। এটা তো আমাদের অস্বীকার করার জায়গা নেই। কেননা পরিবারে প্রথম শিশু জন্মায়, শিশুর লালন পালন সমস্ত কিছুই কিন্তু ফ্যামিলিতে হয়ে থাকে। সুতরাং পরিবারের মধ্যে একটি ব্যক্তির ফ্লারিশমেন্ট ঘটে বা ডেভেলপমেন্ট ঘটে বা বিকাশ ঘটে, এবং পরিবার থেকে ছোট ছোট কমিউনিটি বা সম্প্রদায়ের মধ্য দিয়ে আমরা কিন্তু পলিশে অগ্রগতি হয়ে থাকি, অর্থাৎ আরো ব্রডার এতে যাই কোনো সিটি স্টেটে কনসেপ্টের দিকে এগোতে পারি। তার মতে গৃহস্থালী কাজকর্ম ডোমেস্টিক ওয়ার্ক, সেটা কিন্তু তৈরি হয় কার মাধ্যমে? ফ্যামিলি সম্পত্তি অর্থাৎ পরিবার সম্পত্তি প্রপার্টি এবং স্লেভস এদের সমন্বয় বা তাদের কোঅপারেশনেই সেটা ডেভেলপ করে। তিনি বলেছিলেন যে পরিবার হলো পণ্যের একটা অংশ বা দোলা, এবং সম্পত্তি বা প্রপার্টি হচ্ছে হাউসহোল্ডের একটা ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে ওনারশিপ অফ প্রপার্টি গিভস আ সেন্স অফ, বলা যেতে পারে, সিকিউরিটি, নিরাপত্তা। কাকে দেয়? টু অ্যান ইন্ডিভিজুয়াল, অর্থাৎ একজন ব্যক্তিকে দিয়ে থাকে who seeks to increase his wealth, যার মানুষের মধ্যে একটা সবসময় চেষ্টা চলে তার কি করতে, সেক্ষেত্রে তার ওয়েলথ বা তার কি হচ্ছে সম্পদকে ক্রমশ বাড়ানোর ক্ষেত্রে। সুতরাং অ্যারিস্টটল কিন্তু বলেছিলেন যে পরিবারকে অস্বীকার করেননি, বলেছিলেন যে পরিবারের মধ্যে ব্যক্তির কিন্তু বিকাশ ঘটবে, ফ্লারিশমেন্ট ঘটবে, এবং পরিবার থেকে আমরা আরেকটু বড় অংশে তখন ছোট ছোট কমিউনিটির কথা বলবো, এবং ছোট ছোট কমিউনিটির মধ্য দিয়ে আমরা পলিসির দিকে অগ্রসর হব। তার মধ্যে গৃহস্থালী কাজকর্ম সবসময় গৃহাদির কাজকর্ম, ফ্যামিলি পরিবার, প্রপার্টি সম্পত্তি এবং স্লেভেদের বা দাসীদের সমন্বয়ে সাধারণত গঠিত হয়ে থাকে। তিনি তাই বলেছিলেন যে পরিবার হচ্ছে পুণ্যের একটা ক্ষেত্র বা দোলা হিসেবে আমরা তাকে লক্ষ্য করতে পারি, আর সম্পত্তি বা প্রপার্টি হচ্ছে হাউসহোল্ডের একটা বৈশিষ্ট্য। সুতরাং এই ওনারশিপ অফ প্রপার্টি অর্থাৎ সম্পত্তির যে মালিকানা, সেটা কিন্তু মানুষকে একটা নিরাপত্তা বা সিকিউরিটি দিয়ে থাকে টু অ্যান ইন্ডিভিজুয়াল, এবং সেখানে সবসময় মানুষের একটা টেন্ডেন্সি থাকে সেক্ষেত্রে কি হচ্ছে তার সম্পত্তিটাকে বৃদ্ধি করা। তাই অ্যারিস্টটল বলা যায় যে পরিবার নামক প্রতিষ্ঠান এবং বেসরকারি সম্পত্তিকে ব্যক্তির একটা নৈতিক উন্নয়ন এবং উন্নয়নের জন্য প্রয়োজন বলে মনে করেছিলেন। এরপরে আমরা যেটা বলবো একটু নারীবাদী দৃষ্টিভঙ্গি দিক থেকে দেখি। নারীবাদীরা মহিলাদের পারিবারিক জীবনকে বিশ্লেষণ করার চেষ্টা করেছিলেন। তাই মার্ক্সীয় নারীবাদীদের মতো তারা মনে করেছিলেন যে মহিলারা শুধুমাত্র সন্তানের জন্ম দেয় সেটাই নয়, সন্তানকে বড় করার ক্ষেত্রে তাকে বড় বা লালন পালন করার ক্ষেত্রে মেইন রেসপন্সিবিলিটি বা প্রধান দায়িত্ব তাদেরই থাকে। মহিলারা সংসারে যেভাবে এক্সপ্লয়েটেড হন, শোষিত হন, সেইভাবে তাদের স্বামীদের অনেক সময় চাকরি ক্ষেত্রেও হয়তো শোষিত হতে হয়। কিন্তু তফাৎ হচ্ছে এখানে মহিলারা কখনোই স্বামীদের বিরুদ্ধে
সেভাবে কখনোই কি করতে পারেন না, রিভোল্ট করতে পারেন না বা বিদ্রোহ করতে পারেন না। অর্থাৎ তাকে মহিলাদের অনেক ক্ষেত্রে পরিবারের মধ্যে তাকে সেইভাবেই কি হয়ে থাকতে হয়, তাকে নিয়ন্ত্রিত ভাবে বা কন্ট্রোল উপায় অনেক সময় থাকতে হয়ে থাকে। এই কথাটা বলা হয়েছিল। আচ্ছা, এরপরে যেটা বলা যায় সেক্ষেত্রে দেখা যায় যে তারা বিদ্রোহ দেখাতে ভয় পায়। এবার এখন হয়তো আধুনিক সমাজের মহিলারা কিছুটা বিদ্রোহ করে পরিবারের মধ্যে, কিন্তু করলেও সেটা পরিসংখ্যান অনেক ক্ষেত্রে কমই দেখা যায়। কেননা নারীদের মধ্যে একটা চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে তারা সবসময় নিজেকে অ্যাডজাস্ট করে চলতে চায়। র্যাডিক্যাল নারীবাদীরা আরো মনে করে যে নারীরা পরিবারের মধ্যে সবসময় অনেকভাবেই শোষিত হতে থাকে, কিন্তু তারা মনে করেন না যে পুঁজিবাদ, তারা মনে করেন যে পুঁজিবাদই একমাত্র শোষণের মূল সোর্স বা উৎস হিসেবে বিবেচিত হয়ে থাকে। আসলে পুরুষ সম্প্রদায়ও কিন্তু এই যে পেট্রিয়ার্কি বলেছিলাম, সেই পুরুষ সম্প্রদায়ও মহিলাদের শোষণের জন্য অনেকখানি দায়ী। কারণ বেশিরভাগ সমাজ ব্যবস্থায় পরিবার হচ্ছে আজও পেট্রিয়ার্কাল বা পিতৃতান্ত্রিক, যার ফলে পরিবারে ইনইকুয়ালিটি বা অসমতা ভীষণভাবে পরিলক্ষিত হয়ে থাকে। তাই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী রাজনীতিবিদ জে.এস. মিল একটা কথা বলেছিলেন। কি বলেছিলেন? An egalitarian family is a much more fertile ground for equal citizens than one organized like a school of despotism. এরপরে আমরা যেটা নিয়ে একটু আলোচনা করে নিই, দ্যাট ইজ দ্য লিবারাল পার্সপেক্টিভ বা উদারপন্থী দৃষ্টিভঙ্গি। উদারপন্থী দৃষ্টিভঙ্গিতে এই যে সরকারি বলবো না, মানে প্রাইভেট, ব্যক্তিগত এবং পাবলিক ধারণার মধ্যে পার্থক্য করা হয়। টু কনসেপ্টস অফ লিবার্টি এই গ্রন্থে এই ব্যক্তিগত জীবন এবং পাবলিক অথরিটি বা জনকর্তৃত্ব বা গণকর্তৃত্ব, এই দুই ধারণার মধ্যে ডিভিশন করা হয় বা বিভাজন করা হয়। এই গণ এবং ব্যক্তিগত পার্থক্য ইউরোপীয় ধারণার পরিপ্রেক্ষিতে করা হয়, যেখানে অধিকারের মাধ্যমে সার্বভৌমিকতা বা সভারেনিটিকে ডিভিজিবল করে, বিভাজন করে তাকে অনেক বেশি মিনিংফুল করে তোলা হয়। তাই বলা হয় যে, এই কথাটা বলা হয় যে পাবলিক বিলংস টু দ্য স্টেট, বলা যায় হোয়াইল প্রাইভেট বিলংস টু দ্য ইন্ডিভিজুয়াল। অর্থাৎ পাবলিক বা জনগণ সেটা কিন্তু স্টেটের সঙ্গে বা রাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত, যেখানে ব্যক্তি কিন্তু বা প্রাইভেট বা যেটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপারটা একটা ইন্ডিভিজুয়াল বা ব্যক্তির সঙ্গে সম্পর্কিত। সনাতনী উদারপন্থী ধারণার তাত্ত্বিকরা তাই পরিবারকে একটা ন্যাচারাল, প্রাকৃতিক, বায়োলজিক্যাল এবং পার্সোনাল বা ব্যক্তিগত একক হিসেবে প্রতিভাত করেছিলেন। তারা বলেছিলেন যে পরিবার হলো ইন্ডিভিজুয়ালদের দিয়ে তৈরি, যারা নিজেদের মাধ্যমে, নিজেদের ইচ্ছার মাধ্যমে, নিজেদের উইশের মাধ্যমে প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশনে প্রবেশ করে, এবং সেক্ষেত্রে রাষ্ট্র কখনো এই প্রতিষ্ঠানে ইন্টারফেয়ার করে না বা মাথা গলায় না। এই প্রসঙ্গে বলতে গিয়ে জন লক বলেছিলেন যে পুরুষ এবং মহিলা দুজনেই খুব স্পন্টেনিয়াসলি ভাবে বা স্বতঃস্ফূর্ত ভাবে পরিবার তৈরি করার ক্ষেত্রে কনসেপ্ট দিয়ে থাকে, সম্মতি দিয়ে থাকে। অর্থাৎ পুরুষ এবং মহিলা দুজনেরই সম্মতিতে পরিবার গড়ে ওঠে এবং সেখানে রাষ্ট্রের কোনো ইন্টারফেয়ারেন্স বা নাক গলানো কোনো জায়গা থাকে না। এ প্রসঙ্গে বলতে গিয়ে জন রলস বলেছিলেন যে পরিবার হলো এমন একটি সামাজিক প্রতিষ্ঠান বা একটা সোশ্যাল অর্গানাইজেশন যা সোশ্যাল জাস্টিস বা সামাজিক ন্যায় ধারণার উপর বেস করে বা ভিত্তি করে গড়ে উঠেছে, কিন্তু তার কাছে এই ট্র্যাডিশনাল ফ্যামিলি কনসেপ্ট বা ক্লাসিক্যাল একটা ফ্যামিলি কনসেপ্ট, সনাতনী পরিবার, তার সামাজিক ন্যায় ধারণা, এই বিষয়গুলো ভীষণভাবে গুরুত্বতা পায়। কারণ এই জন রলস মানুষটা ছিলেন খুব বলা নয়া ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী একজন মানুষ হিসেবে বা নিও লিবারাল থিঙ্কার হিসেবে আমরা কিন্তু জন রলসকে পেয়ে থাকি।
এই প্রসঙ্গে বলতে গিয়ে লিবারাল থিঙ্কার জন স্টুয়ার্ট মিলের কথা বলতে পারি, এবং তিনি বলেছিলেন যে জন স্টুয়ার্ট মিলও বলেছিলেন যে পূর্ণ এবং সুখপ্রদ রাজনীতির মধ্যে সবসময় একটা কি থাকা উচিত, একটা লিঙ্ক বা যোগাযোগ স্থাপন থাকা উচিত। অর্থাৎ এই ব্যাপারটাতে আমরা ইন্ডিভিজুয়ালিস্ট হিসেবে বা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী হিসেবে জন স্টুয়ার্টের কথাকে আমরা কিন্তু গুরুত্ব দিতে বাধ্য হই। আচ্ছা, এই প্রসঙ্গে বলতে গিয়ে মিল বলেছিলেন যে গুড সিটিজেন্স ডু নট সিম্পলি স্প্রিং আপ high mushrooms, and there is a societal responsibility for raising a child to foster goodness and wisdom. অর্থাৎ বলা যায় যে পরিবারগুলো গণতান্ত্রিক নাগরিকত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা ট্রেনিং গ্রাউন্ড, প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে পরিচিতি দান করবে এবং সাম্য ও সমতা বা ন্যায় ধারণা শেখায় এই পরিবারের মধ্যে, যার উপর ভিত্তি করে কিন্তু গণতন্ত্র বিকাশ লাভ করে। কিন্তু একথাও তিনি স্বীকার করেছিলেন যে বর্তমানে পরিবারের পরিকাঠামোয় মহিলাদের প্রতি এখনো কিন্তু ইনইকুয়ালিটি বা আনজাস্টিস বা অসাম্যতা পরিলক্ষিত হয়, যা শিশু পরিকাঠামোর বিকাশের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। নারী পুরুষে এই বিভাজন পরিবারের মধ্যে পার্থক্য ধরে রাখে এবং এর উপর ভিত্তি করেও কিন্তু আজও কিন্তু আমাদের কি হচ্ছে, গণতান্ত্রিক ধ্যান ধারণা বা জেনারেল একটা প্রথা বা জেনারেল ধারণা কনসেপ্ট ডেভেলপ করে থাকে। তাই সমাজে যদি সাম্যতা সত্যি যদি আনতে হয়, তবে কিন্তু পরিবারের মধ্যে প্রথমে সমতার নীতি আনতে হবে এবং বিভাজনের যে নীতি রয়েছে সেটাকে কিন্তু দূর করতে হবে, এবং সেই ক্ষেত্রে সেখানে সাংবিধানিক সংস্কার বা কনস্টিটিউশনাল বলতে পারো যে রিফর্মেশনের প্রয়োজন আছে। তাই নারীবাদীরা বলেছিলেন যে তারা কি করেছিলেন, তারা মোনোলিস্টিক ফ্যামিলি এই কনসেপ্টের বা ধারণার বিরোধিতা করেছিলেন এবং বলেছিলেন যে নিউক্লিয়ার ফ্যামিলির কনসেপ্ট থেকে সাধারণত এই ধারণাটা উদ্ভাবিত হয়েছে, যেখানে ব্রেড উইনার হিসেবে স্বামী থাকেন, সর্বক্ষণের জন্য একজন স্ত্রী থাকেন এবং মা থাকেন আইনগতভাবে। অন্যদিকে সমাজতান্ত্রিক নারীবাদীরা তাই জন্ম নিয়ন্ত্রণ, অ্যাবর্শন, মহিলাদের স্বাস্থ্যের উন্নতির জন্য মহিলাদের বিভিন্ন সুযোগ সুবিধার কথা দেওয়ার কথা বলেছিলেন, এবং সেখানে তারা যেখানে র্যাডিক্যাল ফেমিনিস্টরা ওয়ান্ট ওমেনস এন্ট্রি ইনটু পাবলিক স্ফেয়ার, তারা চেয়েছিলেন, র্যাডিক্যাল নারীবাদীরা চেয়েছিলেন যে মহিলারা যেন পাবলিক স্ফেয়ারে আরো বেশি করে ঢুকে উঠতে পারে, অর্থাৎ সমাজে বেশি করে, রাজনীতিতে বেশি করে অংশগ্রহণ করে, তবেই কিন্তু অ্যাক্টিভ সিটিজেন্সের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পাবে। তাই নারীবাদীরা বলেন যে লিঙ্গ কাঠামো, অংশ, জাতপাত এবং শ্রেণীগত ফল ভীষণভাবে অনুভূত হয় মানুষের ফ্যামিলি লাইফে বা পারিবারিক জীবনে, যা নিউক্লিয়ার ফ্যামিলি থেকে আমরা পেয়ে থাকি। সুতরাং পরিবারকে আগে ঠিকমতো গঠন করতে হবে, এবং পরিবারকে যদি ঠিকমতো রিকনস্ট্রাক্ট করা যায়, তবে সেখান থেকেই আমরা কিন্তু কি করতে পারবো, সমাজেরও কি করতে পারবো, সংস্কার সাধন করতে পারবো এবং সমাজেরও একটা রিফর্মেশন বা সংস্কার করে সমাজকে উন্নয়নের পথে আমরা আরো দ্রুত কি করতে পারবো, এগিয়ে নিয়ে যেতে পারবো। এই কথাটাই তারা বলেছিলেন। এই হচ্ছে ইউনিট 14 বিপিএসসি 131 এর বক্তব্য। আমি অর্চিতা শীল আজ এখানে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।